গান্ধী আশ্রম, জয়াক জমিদার বাড়ি। এপাশে আছে একটি মঠ আর এখানেও আছে একটি মঠ। বীরশ্রেষ্ঠ রুহুল আমিন জমিদার বাড়ি আন্ধারমানিক, নোয়াখালীর সোনাইমুড়ি জয়াক বাজারে অবস্থিত ঐতিহাসিক গান্ধী আশ্রম। 1946 সালের সাম্প্রদায়িক দাঙ্গা। উত্তর নোয়াখালীতে শান্তি মিশনে এসেছিলেন মহাত্মা গান্ধী। এখান থেকেই গান্ধীজি সাম্প্রদায়িক সম্প্রীতি ও অহিংসার শিক্ষা ছড়িয়ে দিয়েছিলেন। তার এই শান্তি মিশনে মুগ্ধ হয়ে জয়াগের তৎকালীন জমিদার ব্যারিস্টার হেমন্ত কুমার ঘোষ নিজের স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি ও পৈতৃক বাড়িটি গান্ধীজির নামে উৎসর্গ করেন। সেখানেই গড়ে ওঠে আজকের এই ঐতিহাসিক গান্ধী আশ্রম। মানুষের সেবা আর সাম্প্রদায়িক সম্প্রীতির এক জীবন্ত স্মারক হিসেবে আজও দাঁড়িয়ে আছে এই শান্ত নিবৃত পল্লী। এটি হলো নোয়াখালীর সোনাইমুড়ির ঐতিহাসিক গান্ধী আশ্রম। আজকে বন্ধ আছে, তার কারণে আমরা ভিতরে ঢুকতে পারিনি। টোটালটা কী অবস্থা আপনাদেরকে দেখাতে পারিনি, হয়তো নেক্সট কোনো ভিডিওতে এই গান্ধী আশ্রমের ভিতরে ঢুকে আমরা সবকিছু দেখানোর চেষ্টা করব। গান্ধী আশ্রমের ঠিক পাশের রাস্তা ধরে এগুলেই চোখে পড়ে জয়াক জমিদার বাড়ির মূল চত্বর। এখানে আসার পথে দেখা মেলে ঐতিহ্যবাহী সুতো কাটার কল, যা স্বনির্ভরতার প্রতীক হিসেবে গান্ধীজির দর্শনের অবিচ্ছেদ্য অংশ ছিল। ভেতরে প্রবেশ করলে দেখা যায় প্রাচীন স্থাপত্যের এক বিশাল রাজবাড়ি, যার দালানগুলো যেন আজও সেই সময়কার আভিজাত্য আর ঐতিহ্যের কথা বলে। এই জমিদার বাড়িতেই নাকি গান্ধীজি অবস্থান করেছিলেন। ইতিহাসের পাতায় এমন কিছু মানুষের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকে, যারা ব্যক্তিগত ভোগ বিলাস ভুলে মানবতার সেবায় নিজেকে বিলিয়ে দেন। তেমনি এক মহৎ প্রাণ মানুষ এবং তার স্মৃতি বিজড়িত এক অনন্য স্থাপত্যের গল্প। নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় জয়াক গ্রামে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে জয়াক জমিদার বাড়ি। এই বাড়িটি শুধু একটি পুরনো দালান নয়, এটি সাম্প্রদায়িক সম্প্রীতি এবং বিশাল এক ত্যাগের জীবন্ত দলিল। যে বাড়িটির প্রতিটি ইট আজও মহাত্মা গান্ধী আর ব্যারিস্টার হেমন্ত কুমার ঘোষের স্মৃতি বহন করে চলেছে। এই প্রাসাদের মালিক ছিলেন তৎকালীন জয়াগের প্রভাবশালী জমিদার হেমন্ত কুমার ঘোষ। তিনি ছিলেন নোয়াখালী অঞ্চলের প্রথম ব্যারিস্টার। মেধাবী ও সুশিক্ষিত এই মানুষটি বিলেত থেকে আইন বিদ্যায় ডিগ্রি নিয়ে ফিরে এসে জনকল্যাণে আত্মনিয়োগ করেন। আভিজাত্য আর প্রতাপের কোনো কমতি ছিল না তার। তৎকালীন সময়ে এই জমিদার বাড়িটি ছিল অত্র অঞ্চলের শিক্ষা ও সংস্কৃতির কেন্দ্র। এখানে যে জমিদার বাড়িটি দেখছি, এটা গান্ধী আশ্রমের ঠিক পেছনেই। অনেক পুরনো বাড়ি। এই মুহূর্তে অন্য বাড়িগুলোর মধ্যে মানুষ থাকলেও এই বাড়িগুলোর মধ্যে তেমন একটা এটা অনেকটা ভেঙে গিয়েছে, তাই মানুষ থাকে না। কিন্তু এর পাশে এপাশে সব মিলিয়ে যারা ছোট একতলা বিশিষ্ট যেটা আছে, সেটার মধ্যে মোটামুটি মানুষ থাকছে। 1947 সালের একটি ঘটনা হেমন্ত কুমার ঘোষের জীবনের মোড় পুরোপুরি ঘুরিয়ে দেয়। 1946 সালের দাঙ্গার পর শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে নোয়াখালীতে আসেন মহাত্মা গান্ধী। 1947 সালের 29 জানুয়ারি তিনি যখন জয়াক গ্রামে পদার্পণ করেন, তখন তাকে স্বাগত জানান জমিদার হেমন্ত কুমার ঘোষ। গান্ধীর অহিংস আদর্শ এবং মানুষের প্রতি ভালোবাসা দেখে মুগ্ধ হন তিনি। সেই দিনই তিনি তার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি, জমিদারি, বিশাল অট্টালিকা এবং অর্থ সম্পদ মহাত্মা গান্ধীর নামে দান করে দেন। তার এই দান ছিল আত্মমানবতার সেবায় ভারতের স্বাধীনতার ইতিহাসের এক বিরল দৃষ্টান্ত। গান্ধীর উপস্থিতিতেই গঠিত হয় অম্বিকা কালীগঙ্গা চ্যারিটেবল ট্রাস্ট, যা বর্তমানে গান্ধী আশ্রম ট্রাস্ট নামে পরিচিত। ব্যারিস্টার হেমন্ত কুমার ঘোষ আজ নেই মহাত্মা গান্ধীও, কিন্তু জয়াগের এই মাটির প্রতিটি কণা আজও তাদের ত্যাগ আর শান্তির বার্তার সাক্ষী। স্বার্থপরতার এই যুগে হেমন্ত কুমার ঘোষের মতো মানুষেরা আমাদের মনে করিয়ে দেন যে মানুষের প্রকৃত পরিচয় তার সম্পদ নয়, বরং তার ত্যাগে। এবার আমরা এগিয়ে যাচ্ছি গান্ধী আশ্রমের মূল প্রবেশদ্বারের দিকে। গেটের দুপাশেই দেখা যায় প্রাচীন হিন্দু স্থাপত্যের নিদর্শন হিসেবে ছোট বড় কয়েকটি মঠ। এই স্থাপনাগুলো এই জনপদের পুরনো ঐতিহ্য ও ধর্মীয় সম্প্রীতির পরিচয় দেয়। এপাশে আছে একটি মঠ আর এখানেও আছে একটি মঠ, পুরনো মঠ। মঠটি ভেঙে যাওয়াতে বর্তমানে কি অবস্থা দেখুন। যে টালি
আগের ইট চিনসুরকির মঠ, পুরোটাই এখন জরাজীর্ণ অবস্থা এই মঠগুলোর। এপাশে আছে আরেকটি মঠ। গান্ধী আশ্রমের ঠিক সামনে রয়েছে এমন দুটো মঠ, যেগুলো এখন টোটালটাই ভেঙে ও জরাজীর্ণ অবস্থা। অনেকটা উঠে গেছে, চুনসুরকি উঠে গেছে, টালিগুলো খুলে যাচ্ছে, আর গাছ টাছে অনেকটা ভরে গেছে এই মঠগুলো। এই মঠগুলোর নাম কি আসলে সেটা আমরা জানি না। গেট দিয়ে প্রবেশ করলে সেই সুনিবিড় শান্তির ছোঁয়া পাওয়া যায়, যা দশকের পর দশক ধরে এখানকার মূল আকর্ষণ। আপনারা যদি এই ইতিহাসের শান্ত স্নিগ্ধ ছোঁয়া পেতে চান, তবে জয়াক জমিদার বাড়ি বা গান্ধী আশ্রম আপনার জন্য হতে পারে এক পরম তীর্থস্থান। বর্তমানে এটি কেবল একটি পর্যটন কেন্দ্র নয়, বরং গ্রামীণ নারী উন্নয়ন ও কুটির শিল্পের এক বিশাল কর্মযজ্ঞের কেন্দ্রবিন্দু। নোয়াখালী সোনাইমুড়ি যে গান্ধী আশ্রম আছে, সেই গান্ধী আশ্রমে ঢোকার আগেই এই দুটো মঠ আছে একদমই, যেটা জরাজীর্ণ অবস্থা, পুরো ভেঙে এখন এটার আর কোনো হয়তো মেরামত করার মতো এখন আর ওই ব্যবস্থা আছে কিনা জানি না। এটা সরকারি প্রত্নতত্ত্ব যারা এগুলো নিয়ে কাজ করে হয়তো তারাই বলতে পারবে। যদি কখনো এগুলোকে তারা আবার নতুন করে ঠিকঠাক করে নিতে পারে, হয়তো এগুলো কালের সাক্ষী হয়ে থাকবে, ভবিষ্যৎ প্রজন্ম এগুলো দেখতে পারবে। আমরা তাদের কাছে আশা করব যদি তারা পারে, অন্তত এগুলোকে ঠিকঠাক করে আবার মানুষকে দেখার মতো সেই ব্যবস্থা করে দিয়ে। জয়াক থেকে কিছুটা দূরেই দেউটি ইউনিয়নের বাগচাপড়া গ্রাম, যা এখন রুহুল আমিন নগর নামে পরিচিত। এখানে রয়েছে মহান মুক্তিযুদ্ধের অকুতোভয় বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিনের স্মৃতি গ্রন্থাগার ও জাদুঘর। আমরা এই মুহূর্তে এসেছি নোয়াখালীর কৃতি সন্তান বীরশ্রেষ্ঠ রুহুল আমিন যিনি ছিলেন, তার সেই স্মৃতিচারণে এখানে একটি মিউজিয়াম করা হয়েছে। সেই মিউজিয়ামটা আমরা এখন দেখতে এসেছি, আপনাদেরকেও সেই মিউজিয়ামটার ভিতরে একটু ঘুরে দেখাচ্ছি। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে যে ৭ জন বীরের নাম স্বর্ণাক্ষরে লেখা আছে, তাদের মধ্যে অন্যতম বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন। তিনি ছিলেন একজন অকুতোভয় নৌসেনা। ১৯৩৪ সালে নোয়াখালী জেলার সোনাইমুড়ি বাগপাদুরা বর্তমান আমিননগর গ্রামে জন্মগ্রহণ করেন এই মহান বীর। পাকিস্তান আমল ১৯৫৩ সালে তিনি পাকিস্তান নৌবাহিনীতে জুনিয়র মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দেন। তার প্রশিক্ষণের শুরু হয় করাচির মনোরা দ্বীপে। মেধা ও দক্ষতার গুণে ১৯৬৫ সালে তিনি ইঞ্জিন রুম আর্টিফিশার হিসেবে পদোন্নতি পান। ১৯৭১ সালের যুদ্ধের আগ মুহূর্ত পর্যন্ত তিনি চট্টগ্রাম নেভাল বেস PNS বখতিয়ার এ কর্মরত ছিলেন। ২৫শে মার্চের কালোরাত্রির পর তিনি কর্মস্থল ত্যাগ করে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। শুরুতে তিনি ছিলেন ২ নং সেক্টরের অধীনে স্থলযুদ্ধে অংশ নেন। পরবর্তীতে বাংলাদেশ নৌবাহিনী গঠিত হলে তিনি ১০ নম্বর নৌ সেক্টরের অধীনে যুদ্ধ করেন। বিজয়ের মাত্র ৬ দিন আগে ১০ ডিসেম্বর রূপসা নদীতে শত্রুর বিমান হামলায় তার যুদ্ধজাহাজ পলাশ ক্ষতিগ্রস্ত হয়। জীবন বাঁচাতে তিনি তীরে উঠলেও স্থানীয় রাজাকারের হাতে তিনি নির্মমভাবে শহীদ হন। এই মহান বীরের স্মৃতি অম্লান রাখতে ২০০৮ সালে তার জন্মস্থান সোনাইমুড়িতে স্থাপন করা হয়েছে বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। ঘুরে ঘুরে দেখছি আমরা বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের স্মৃতি জাদুঘর, সেটার এই ভেতরটা এভাবে বর্তমানে রাখা আছে নোয়াখালীর অনেক ভেতরেই, নোয়াখালীর মধ্যে। সেটা আমরা ঘুরে ঘুরে দেখছি এবং কি আপনাদেরকে দেখাচ্ছি। আপনি কি এখানে দায়িত্বে আছেন না? কত বছর থেকে আছেন? আমি আছি এখন 7 বছর চলে। মোটামুটি তো এদিকে পরিপাটি করছে আগের থেকে না? কোনো কিছু পরিপাটি করে না, এগুলো আমি থাকার পরে নিজেরা এই যে ফুল গাছ আছে সবগুলো নিজে করছি, কেউ কোনো কিছু আমাকে দেয় না, এটা আমি সব নিজে করছি। নিজে করছেন? আমাকে বেতন দেওয়া হয় এমনি মাসিক ভাবে, যেটা এটা কি সরকারিভাবে দেওয়া হয়? জেলা পরিষদ থেকে দেওয়া আর কি, সরকারি ভাবে। এটা কি এখন কি প্রত্নতত্ত্বের আন্ডারে আছে না জেলা পরিষদের under? জেলা পরিষদের জেলা under? পরিষদের under। আগে কি আত্মীয় স্বজন ছিল নাকি? না, আগেও ছিল, এই লোকজনই ছিল, তখন বেতন কম ছিল, ১০,০০০ টাকা বেতন ছিল। ৮-১০,০০০ টাকা বেতনে কেউ চাকরি করার জন্য মন মানসিকতা ছিল না। এরপরে এটা 3 বছর আওয়ামী লীগের আমলে প্রায় 4 বছর বদ্ধ আছে। বদ্ধ থাকার পরে এটার অনেক দুর্নাম রটাইছে চতুর্দিকে, এখানে অনেক কিছু হয়। এরপরে আমি ডিসি সাহেব সহ আমাকে নিয়োগ দিয়েছে, তখন ডাক্তার গাফরুল্লাহ ছিল, ১৯৯৯ সাল নিয়োগ দিয়েছে।
সবশেষে আমরা পৌঁছালাম নোয়াখালীর রহস্যময় জমিদার বাড়ি আন্ধার মানিক, যা স্থানীয়ভাবে পালপাড়া চৌধুরী বাড়ি নামে পরিচিত। প্রায় 300 বছরের পুরনো এই বাড়িটি ইতিহাসের এক বিশাল সাক্ষী। বাড়ির ঠিক সামনেই রয়েছে নজরকাড়া কারুকার্য মণ্ডিত একটি প্রাচীন মসজিদ। জমিদারদের শাসনকাল ফুরিয়ে গেলেও এই জরাজীর্ণ দালান আর মসজিদের আভিজাত্য আজও পথচারীদের মনে এক অন্যরকম রোমাঞ্চের সৃষ্টি করে। নোয়াখালীর ঐতিহ্যে ঘেরা স্থাপনাগুলি দেখে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। সামনের দিকে কেমন ভিডিও দেখতে চান সেটাও জানাবেন। সবাইকে ধন্যবাদ।